না, তুমি যদি আনকমফোর্টেবল ফিল করো তাহলে আমরা শুধু কথা বলতে পারি। দেখো, আজ অবধি আমি তোমার ব্যাপারে শুধু তোমার দাদার কাছেই শুনেছি, বুঝেছো? যে তোমাকে দেখতে খুব সুন্দর, আর তোমাকে সত্যিই দেখতে খুব সুন্দর। তুমি আমার ব্যাপারেও জিজ্ঞাসা করতে পারো। অন্ততপক্ষে এই অজুহাতে আমরা কথা তো বলতে পারবো, ঠিক কি না? আসলে এরম কোনো ব্যাপার না, সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে হলো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একটা কাজ করি তাহলে। আমরা একদম প্রথম থেকে শুরু করি। বন্ধু হিসেবে আমি শুনেছি এই পৃথিবীতে সব থেকে ভালো জিনিস হলো বন্ধুত্ব, ঠিক কি না? হাই, আই এম নিতেশ। সুনিতা। আচ্ছা, একটা কাজ করা যাক। তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছো, তুমি শুয়ে পড়ো। আমি এই বাইরে গিয়ে শুয়ে পড়ছি। তোমার যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আমায় ডেকে নিও। আর তুমি যখন ইচ্ছা আমাকে তখনই ডাকতে পারো। তুমি চাও তো এখানে শুতে পারো, আমার কোনো প্রবলেম হবে না। তুমিও শুয়ে পড়ো। ঠিক আছে। রিতেশ, তোকে আমি অনেক বছর ধরেই চিনিস, আর আমি এটাও জানি যে আমার বোনের জন্য তোর থেকে ভালো ছেলে পাবও না। তুই একবার ওর সঙ্গে দেখা করে নে। থ্যাংক ইউ ভাই। তুই তো জানিস যে এই পৃথিবীতে আমার কাছে আর কেউ নেই, শুধু তুই আছিস। আর তুই এটাও জানিস যে আমি কত কষ্ট করে চাকরি পেয়েছি, ঠিক কি না? দেখ, আমার কোনো সমস্যা নেই, সত্যি বলছি। কিন্তু এইসব জানার পরেও তুই যদি আমার সাথে তোর বোনের বিয়ে দিতে চাস তাহলে আমি অবশ্যই তৈরি আছি। বরং আমি তো কখনো ভাবিনি যে আমার কখনো বিয়ে হতে পারে। দেখ নিতেশ, আমি আরও একটা কথা তোকে বলতে চাই যে সুনিতা আমার আপন বোন নয়। ওকে আমি বোন বলে মনে করি। এই দুনিয়াতে ওর কেউ নেই, সেই জন্য মামার ঘরেই থাকে। ও তোর মতো একদম সহজ সরল, বুঝলি তো? আর আমার মনে হয় তোদের একে অপরকে পছন্দ অবশ্যই হবে। ঠিক আছে, আমি তৈরি, আমার কোনো অসুবিধা নেই। ব্যাস, তাহলে ঠিক হলো। আমি ওকে তাড়াতাড়ি মুম্বাইতে ডেকে নিচ্ছি, আর তারপর ইনফ্যাক্ট কালকেই ডেকে নিচ্ছি, আর তারপর পরশু মন্দিরিতে বিয়ে। হ্যাঁ। ঠিক আছে, তুই যা ঠিক মনে করিস। চল, থ্যাংক ইউ ভাই। প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে সে নিজের একটা সংসার করবে আর নিজের স্বামীকে আর বাড়ির লোকজনকে সবসময় খুশি রাখবে। তাহলে কি এমন কারণ ছিল যে বিয়ের দিন রাত্রে সুনিতা নিজের স্বামীর কাছ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছিল?
হ্যালো। হ্যালো। হ্যাঁ দিলীপ, কেমন আছিস ভাই? আমি ভালো, তুই বল কেমন আছিস? হ্যাঁ আমারও চলে যাচ্ছে। আচ্ছা, কিছু কথা বলার ছিল তোকে। হ্যাঁ বল না। দেখ, তুই তো জানিস যে আমার কাছে তুই ছাড়া আর কেউ নেই সেরকম। হ্যাঁ বল না, কি হয়েছে? না মানে, সুনিতা কেমন যেন চুপচাপ থাকে সব সময়, কথা বলে না, কোনো কিছুতেই ওর মন বসে না। আমার মনে হয় ও আমার সাথে খুশি নয়। আচ্ছা, আরে কখনো কখনো বিয়ের পরে শুরুতে এরকম ওটা অনেকটা হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। দেখ সব ঠিক হয়ে যাবে। নতুন নতুন বলে হয়তো ওরকমটা হচ্ছে ওর। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু কেন জানি না সবসময় মনে হয় যে ও হয়তো বাইরে থাকে, আবার আমিও সবসময় থাকি না। মানে সবসময় মনে হয় যেন ও উদাস থাকে, কোথাও যেন হারিয়ে থাকে। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে ভাই, তুই একেবারে টেনশন নিস না। তুই ওর সঙ্গে কথা বল আর সময় স্পেন্ড কর। আই হোপ সো। থ্যাংক ইউ ভাই। আর বাকি সব বল, কি খবর? হ্যাঁ সব ঠিক আছে। আর আচ্ছা, আমি নেক্সট উইকে আছি তোর ওখানে, ঠিক আছে? ঠিক আছে, দেখা করে কথা বলছি। চল, ওকে। হ্যাঁ ঠিক আছে, বাই। বিয়ের ঝামেলা মিটে যাবার পরে, আর সেই ঝামেলা থেকে মুক্তি পাবার পরে, সুনিতার মন এখন শান্ত হতে শুরু করেছে। আর সুনিতার মনে নিজের স্বামীর জন্য দয়া আর ভালোবাসা বাড়তে শুরু করেছে। নিতেশ, নিতেশ, হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। আমি অ্যাকচুয়ালি তোমার জন্য চা বানিয়েছিলাম তো। তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো? হ্যাঁ, আমি তাড়াতাড়ি উঠে যাই। আচ্ছা, সরি, আমি এত তাড়াতাড়ি উঠতে পারি না। ওই একলা থাকার ফল, জানোই তো এসব। ইয়া। এখন তুমি এসে গেছো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার চা বানাতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আমি ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি, তো তুমি চা খেয়ে নিও। থ্যাংক ইউ। দারুণ হয়েছে, খুব ভালো চা। ওকে। তুমি চা খেয়ে নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট করছি। আরে তুমি চা খাবে না? আম, আমি পরে খেয়ে নেব। আচ্ছা শোনো, যদি পাশে একটু বসতে তাহলে। প্রথমে ব্রেকফাস্ট বানিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, যাও।
তুমি? সুনিতা, আই রিয়েলি মিস ইউ গো। আমি তোমার সঙ্গে থাকতেই পাচ্ছি না। সুনিতা, আমার একদম ভালো লাগে না তোমার হাজবেন্ড তোমার গায়ে হাত দেয়। তুমি কি করে থাকো ওর সঙ্গে বলো? 1 নম্বরের গাধাও। প্রত্যেক দিন প্রত্যেক সময় আমার পেছন পেছন ঘোরে, যা বলি তাই করে। দিলীপ না ঠিক ছেড়ে খুঁজেছে আমার জন্য। আমি শুধু ওয়েট করছি কখন আমরা এখান থেকে বেরোবো, ব্যাস সবকিছু একবার ঠিক হয়ে যাক। তাহলে কি আমরা এরকম লুকিয়ে দেখা করব? দীপক, আমাদের বিয়ে হয়ে গেছে, তো আমাদের এভাবেই দেখা করতে হবে। মানে আমরা কখনো একসঙ্গে থাকতে পারবো না? থাকবো, কিন্তু একবার যেটা আমি চাই সেটা হয়তো যাক, তারপর আমি আর তুমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। তারপরও যদি আমাদের ব্যাপারে জেনে যায় যে আমাদের সম্পর্ক আছে? বললাম না, 1 নম্বরের গাধাও, ও কখনোই কিছু জানতে পারবে না। তুমি ছাড়ো না, আমি বলেছিলাম না ফোন খারাপ হয়ে গেছে আমার। আরে হ্যাঁ ডার্লিং, ওয়েট করো, আমি তোমার জন্যে নতুন ফোন এনেছি। ইজ ইট? ইয়েস। ওয়াও, আর এটা তো খুবই ভালো। ফটো তোলো আমার। অবশ্যই। ডার্লিং এর সঙ্গে একটা সেলফি নিই, চলো। নীতিশ, তুমি ঠিক আছো? হ্যাঁ, ওই একটু শরীরটা খারাপ লাগছে ব্যাস। আজকে আমি অফিস যাব না, ঠিক আছে? ওকে, তো তুমি নিজের খেয়াল রাখো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। প্লিজ ঠিক আছে। একটু আদা দিয়ে দিও। হ্যাঁ। হ্যালো, শোনো, আজ ও ঘরে আছে, আজ তুমি এখানে এসো না। আমি ওসব শুনতে চাই না, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কতদিন হয়ে গেছে? আমি আসছি, তুমি যে কোনোভাবে ওকে পটিয়ে বাইরে কোথাও পাঠিয়ে দাও। আরে কিন্তু বোঝার চেষ্টা করো। আরে যা তা বলে তুমি ওকে বাইরে পাঠাও না, আমার কোনো অসুবিধা নেই। আর যেই বাইরে যাবে আমি চলে আসবো, ঠিক আছে? পরে কথা বলছি। আরে ও তোমায় দেখে নেবে। হ্যালো হ্যালো,
নিতেশ, হুম। আরে তোমার তো সত্যি খুব জ্বর। আহ, এই জন্যই আমি তোমাকে বলি ওভার টাইম করো না অফিসে। তুমি শোনোই না। আচ্ছা, চা খেয়ে নাও। যদি ওভারটাইম না করি তাহলে সংসার চলবে কি করে? শোনো, আমার মনে হচ্ছে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাহলে উনি ভালো মেডিসিন দিয়ে দেবে, নাহলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, ডক্টরের কাছ থেকে ঘুরে এসে চাটা খাচ্ছি। হ্যাঁ। ওভার টাইম করা বন্ধ করে দাও তুমি। সুনিতা, হ্যাঁ, আমি ডক্টরের কাছে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। হুম। আচ্ছা, ঠিক আছে। শোনো, ও হসপিটালে চলে গেছে, তুমি আসো। হ্যাঁ। এতদিন ফোন করনি কেন? হ্যাঁ, দেখো, তুই জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না? হ্যাঁ, হ্যাঁ, নিতে সব সময় ঘরে থাকে তো। কখনো না কখনো তোর সময় তো অবশ্যই বেরোয়, তাই না? অফিসে যায়। ওর সঙ্গে তোর বিয়েটা কেন করালাম? হ্যাঁ, তোর খুশির জন্যই তো। হ্যাঁ, যে তুই সবসময় খুশিতে থাকতে পারিস। তাহলে এরকমটা করা উচিত না। হুম, এরপর থেকে যখনই সুযোগ পাবে আমাকে ফোন করবে, ঠিক আছে? তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? অন্য কোনো ব্যাপার নয় তো? তাহলে বন্ধুগণ, ভাই বোনের সম্পর্ক হল পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্ক। এমন একটা সম্পর্ক যার উপরে পুরো সমাজ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এই সম্পর্কটা একটা সমাজে অনেক বড় ভূমিকা পালন করে। কিন্তু যদি এই সম্পর্কটাই যখন কলঙ্কিত হয়ে যায়, সম্পর্কে দাগ লেগে যায়, তখন একটা পরিবার পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়।
হ্যালো। ফোন কাটছিলি কেন? তোর সঙ্গে দেখা করতে চাই। আমি দেখা করতে পারবো না। কেন দেখা করতে পারবি না? কালকেও বাড়িতে আছে। এই আমাকে উল্লু বানাস না তুই, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি ও কালকে মিটিংয়ে যাবে, আর সেই সময়ে আমি আসব। বুঝতে পারলি তো? চল ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। এখন রাখছি, ঠিক আছে? হ্যালো, হ্যালো, শোনো। সুনিতা, এসব কি? তোর লজ্জা করে না নিজের বোনের সাথে? আমি এক্সপ্লেন করতে পারি। আরে কি এক্সপ্লেন করবি তুই? আর তুই তুই আমাকে এই জন্য বিয়ে করেছিস যাতে নিজের ভাইয়ের সাথে এসব করতে পারিস? আর তোকে তো আমি ছাড়বো না। দিলীপ, তুমি এটা কি করলে? সুনিতা, নিতেশ, তাড়াতাড়ি একটা দড়ি নিয়ে এসো, আর একটা উন্ডা নিয়ে এসো, যাও। দিলীপ, 6 ঘন্টা হয়ে গেছে, এখনো অব্দি ওর জ্ঞানও এলো না। কোথাও মরে তো যায়নি? আরে এত সহজে মরবে না ও। এই দাঁড়াও। এই এই, জ্ঞান ফিরেছে তোর? এবার আমার কথা মন দিয়ে শোন। সুনিতা আমার আপন বোন কিন্তু নয়, এটাও আমি তোকে আগে বলেছিলাম। আমাদের সম্পর্ক অনেক পুরনো, কিন্তু ওর মামা চাইতো যে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক, কিন্তু আমি সুনিতাকে ছাড়া থাকতে পারতাম না। এই জন্যে আমি তোকে বেছে নিয়েছি। কিন্তু কিন্তু তুই তো শালা 1 নম্বর গভীর জলের মাছ। শান্ত হয়ে যা তুই। তুই অনেক শিয়ানা, বুঝলি? হ্যাঁ, নিজের বোন আর তুই এখান থেকে বেরিয়ে যা বলছি, বেরো এখান থেকে। এইভাবে কি করে যাব? শুনেছি তোর দাদা 10 লাখ টাকা তোর নামে দিয়েছে।
আমি ওই টাকাটা চাই, আমি ওই টাকা চাই। আমি তোকে বন্ধু ভেবে আমার সব কথা শেয়ার করেছি, আর তুই তার সুযোগ নিচ্ছিস। আরে তোর মতো নোংরা মানুষকে আমি একটা টাকাও দেব না, বুঝলি? দিবি না? তাহলে তুই মরার জন্য তৈরি হয়ে যা। এমনিতেও তুই আমার জন্য এখন বিপদ। দিলীপ, দিলীপ, এটা তুমি কি করছো? নিতেশ, কি করবে এত টাকার যদি প্রাণী না থাকে? তুমি ওকে জানো না, ও খুবই সাংঘাতিক একজন লোক। ওকে টাকা দিয়ে দাও নিতেশ। আমি কানা করিও দেব না একে। নিতেশ, কি বলছিস? না, আমি ওকে কিচ্ছু দেব না, ব্যাস। নিতেশ, এই সত্যি তোমার প্রাণ নিয়ে নেবে। তুমি ওকে জানো না, প্লিজ ওকে টাকা দিয়ে দাও, প্লিজ। তোমরা দুজন একসাথে কাজ করছো, তাই না? ঠিক কি না? আমি এই না, স্মোকটাকে নিতেশ। কানা করিও দেব না, একটা টাকাও তোকে দেব না। তোর যা ইচ্ছে তুই করে নে। চুপ কর, তোর যোগ্যতা নেই। কর বললাম তোকে। আমি চুপ করবো না। ও তো অজ্ঞান হয়ে গেল। এবার কি করব? ওর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করি। চেক কালকে সকালে সাইন করিয়ে নেব। ঠিক আছে। নিতেশ, নিতেশ, তুমি আমার কথা মন দিয়ে শোনো প্লিজ। তুমি প্লিজ ওকে টাকাটা দিয়ে দাও, প্লিজ চেকে সাইন করে দাও, প্লিজ। তুমি জানো না ও কতটা খারাপ লোক। আমি তোমাকে সব সত্যি কথা পরে বলবো, প্লিজ। তুমি আমার একটা কথা রাখো নিতেশ। আমি তোমাকে কতটা ভালোবেসেছি। তুমি যা আমাকে করতে বলেছো আমি তাই করেছি। তুমি যা জিনিস চেয়েছো আমি তাই এনে দিয়েছি। শুধুমাত্র একবার। আর এই সব কিছু তো শুধু তোমারই। তুমি আমাকে ঠকিয়েছ, বিশ্বাসঘাতকতা করেছ আমার সাথে। ঈশ্বর তোমায় কখনো ক্ষমা করবেন না, দেখে নিও। আমার টাকার লোভ কখনোই ছিল না। তোমার কি মনে হয় আমি তোমাকে তোমার টাকার জন্য বিয়ে করেছি? আমি দীপককে ভালোবাসতাম, বিয়ে করতে চাইতাম ওকে। কিন্তু আমার দাদা আমাকে ছোটবেলা থেকে শোষণ করে আসছে। আমি সব সময় ওর নজরবন্দিতে ছিলাম। আমাকে কোথাও যেতেই দিত না ও। আর এই জন্যই ও তোমায় ধরেছিল। আমি দীপকের সাথে পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু দিলীপ যখন জানতে পারল, ও আমার বিয়ে তোমার সাথে ঠিক করে দিল। আমার তোমার টাকা চাই না। বাস, আমি তোমাকে সাহায্য করতে পারি, ওর হাত থেকে মুক্তি দিতে পারি। কি করে? তুমি দীপকের সাথে তুমি দূরে কোথাও চলে যাও। কোথায় থাকে ও? এই শহরে। ঠিক আছে, তুমি ওকে ডাকো আর ওর সাথে চলে যাও। আর তার আগে তুমি আমার হাতটা খুলে দাও। কিন্তু যদি দিলীপ জানতে পেরে যায় তো? তুমি সেসব নিয়ে ভেবো না একদম। ওইসব আমি দেখে নেব, ব্যাস। বেশি সময় নেই আমাদের কাছে। ঠিক আছে। দড়িটা খুলে আমার হাতে দিয়ে দিও, ঠিক আছে? আর এই পায়ের দড়িটাও, এটাও খুলে দাও। बस
প্লিজ এখানে সাইন করে দাও। তুই অতটাও বোকা না যতটা আমি ভেবেছিলাম। এই চেকটা সাইন করে তুই নিজের প্রাণ বাঁচিয়ে নিলি। সুনিতার হাতটা বাঁধো, দড়ি তোলো ওখান থেকে। সুনিতা, আমি ব্যাংকে গিয়ে চেক ক্যাশ করিয়ে নিয়ে আসছি, ওটা আমাকে দাও। আর ও যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করে তাহলে এ নাও, ওর গলা কেটে দেবে। সাবধানে। আর তুমি দিলীপকে নিয়ে একদম ভেবো না। ওকে আমি এমন এক জায়গায় পাঠাবো যে সেখান থেকে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। ঠিক আছে। তুমি তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, যাও। থ্যাংক ইউ। সুনিতা, 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 এই সুনিতা কোথায়? হ্যাঁ, কোথায় সুনিতা? কোথায় সুনিতা? তুই কি মনে করিস সবকিছু তোর হিসেব মতন হবে? হ্যাঁ, সুনিতা চলে গেছে, চলে গেছে ও। তুই ওকে আর কোনোদিনও ছুঁতে পারবি না। এই তোর মতন বন্ধুরা না, বন্ধু নামের কলঙ্ক। ভাই আর বোনের সম্পর্কটাকে নোংরা করে তোলে। ও তো নাগালের বাইরে চলে গেছে, বুঝলি? ও আমাকে সবকিছু বলে দিয়েছে যে কিরকম ভাবে তুই ওকে ব্যবহার করতিস। তুই এবার আর এখান থেকে জীবন্ত ফিরতে পারবি। তোকে আমি আর বাঁচতে দেব না। আমি তোকে মেরে ফেলবো। বন্ধুর নামে তুই একজন কলঙ্ক, বুঝলি? নিজের ভাই বোনের সম্পর্ক নষ্ট করেছিস।
অবৈধ সম্পর্কের কোনো ভবিষ্যৎ হয় না। এই সম্পর্ক অবশ্যই শুধুমাত্র লোভ আর সুবিধের জন্যই তৈরি করা হয়। সেরকমই দিলীপ একসাথে দুটো সম্পর্ক নষ্ট করেছে, কিন্তু উল্টোদিকে নীতেশ বুদ্ধিমত্তার সাথে কাজ করে নিজের বউকে দিলীপের হাত থেকে মুক্তি তো দিয়েইছে, আবার তার সাথে দিলীপকে ওর কুকর্মের শাস্তিও দিয়েছে। আপনাদেরকে শুধু আমি এটুকুই বলতে চাই যে কখনো কারুর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ভাবুন, চিন্তা করুন, পরীক্ষা করুন, আর তারপরেই সিদ্ধান্ত নিন। আপনাদের সাথে আবার দেখা হবে আর একটি ক্রাইম সিরিজের নতুন গল্পে। ততদিন সতর্ক থাকুন, ভালো থাকুন, খেয়াল রাখুন। জয় হিন্দ।